1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। দুঃখজনক বিষয় হলো, এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হলো, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আশ্চর্যান্বিত হবেন হয়তো আপনারা, কথাটা কি বলছি আমি, লক্ষ্য করে শুনেন। শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে। সে বলেছিল 75-এর আগস্টে, 15ই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে 32 নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল, কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা? কেউ তো এগিয়ে আসেনি। একটি মানুষ কি ছিল না? তার এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায়। এজন্য সে ধীরে ধীরে বিগত 50 বছর ধরে পরিকল্পনা করেছে, তাকিদি করেছে, একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে, আরেকদিকে আওয়ামী লীগের 12টা বাজাবে। ব্যাপারটা পরিষ্কার, বোঝার চেষ্টা করে। আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, এটা চিন্তা করলে আমার আফসোস লাগে। কি বলবেন? আপনারা বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পলায় না। বাংলাদেশের মানুষ বলেন তো, শেখ হাসিনা পালায় না পালায় না? আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, এখন তারা কি বলবেন? শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ, এই জাতি এবং এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে, আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না, তিলকবাণী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সে এইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে। 5ই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ফেলেছে কোমলমতি ছাত্ররা। বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে। এত রক্তের সাগর বইছে, রক্তের গঙ্গা বইছে। আর 5ই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল 12 আইটেম দিয়ে। আমার বক্তব্য না, যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য। গণভবনে দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে। যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে মরছে গুলিতে না খাতে, সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন রাজকীয় খাবারের আয়োজন করতে পারে? আসলে শেখ হাসিনার রাজনীতি বোঝা যায়। শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করত মানুষের রক্ত। মানুষের রক্ত ঝরলে সে আরো উন্মাদনায় সে নেচে উঠত। আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার, চরম মানসিক বৈকল্যের শিকার, সাইকোপ্যাথ। তার এই রোগে আক্রান্ত ছিল সে। আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই, উচিত যে এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, প্রতিহিংসাপরায়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে। একটু বোঝার উপায় দরকার ছিল তাদের। তাদেরও মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল, তাদের কারো কথা সে শুনে নাই। শেষ পর্যন্ত শুনবে কি? তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশকেও ধ্বংস করবে, আওয়ামী লীগকেও ধ্বংস করবে। সে শুনে নাই। এই কারণে আগস্ট মাসের শেষ দিকে যখন সকলেই বলল আর গুলি চালাতে পারবো না, দেশপ্রতিক সেনাবাহিনীর জবাব দিয়ে দিল
আধুনিক সৈনিকরা আরেকটা গুলিও ছুটতে পারবে না। তখনও শেখ হাসিনা দমে নাই, কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্ত ভাবে দেশ এবং আওয়ামী লীগ দুটোটাকে ধ্বংস করবে সে। এরপরে 5ই আগস্ট দুপুর বেলায় লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে 16টা লাগেজ গোছায় যা ছিল তল্পিতল গুটায়, নিজের একটা বোধ ছিল ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে, ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে, সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগেজগুলো গোছায় পরে বাংলাদেশ থেকে আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে। আমাদের কথা তো দুইবারের জন্য সে ভাবে না যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতা কর্মীদের কি অবস্থা হবে, একবার সে ভাবে না। কারণ আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর আর খুব ক্ষিপ্ত হয়ে আর ক্ষুব্ধ হয়ে না আমাদের উপর। আমরা সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই। আমি বলেছিলাম, খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ, আর এই জাতির উপর দেশের উপর অবদান আছে, ভুল ত্রুটিও আছে। লোকটা মারা গেছে, তাকে নিয়ে বিতর্ক বাদ দেন, মৃত্যুর পরে তার মূর্তি বানায় তাকে আল্লাহর কাছে আযাবের উপযুক্ত বানায় না, আর জনগণের কাছে তাকে অপমান করেন না। আমার কথা ভালো লাগলো না, এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন, আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষোদ্গার করলেন, আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ঘরে ফেরবার পায়তারা চালানো। বলেন কি হলো? কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলা? এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের খবর যারা মিটিয়েছে। সেই কথাও ভালো লাগে নাই, পরামর্শ তো ভালো লাগে নাই তখন। ঠিক একই ভাবে এই যে আওয়ামী লীগের যারা আছেন বিবেকবান মানুষ, এই কথাটা একটু চিন্তা করবেন। যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয়, তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো, একটু কমে যেত, তাহলে আজকে শেখ হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না, আর আওয়ামী লীগকেও এই পরিণাম বরণ করতে হতো না। কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল, আর না হয় চরম প্রতিশোধ পরায়ণ ছিল। প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে। এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে, পতন ঘটেছে, কিন্তু কেউ তো শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে। আপনাদের উত্তরবঙ্গের মরহুম হুসেইন মুহাম্মদের সাহেব রাজনীতি করেছেন, ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, ছিল, ভালো আছে খারাপও আছে, তিনিও তার পতন ঘটেছিল, কিন্তু তিনি তো তার নেতা কর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান না। তিনি 5 বছরের জন্য কারান্তরীণ ছিলেন, এরপর দেশ ছেড়ে পালিয়ে যান না। বেগম খালেদা জিয়া অশীতিপর অবস্থায় একেবারে মৃত্যু শয্যায় শুয়ে কঠিন দুরূহ ব্যাধি নিয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করেছেন। দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে নিচে ফেলিয়ে যাননি। আওয়ামী লীগ যারা করতেন, আমার ধারণা এখন কেউ আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ যারা করতেন আপনাদের নেত্রী কি করলো বলেন? হুসেইন মুহাম্মদের সাহেবকে এক পাশে দাঁড় করান, আপনার নেত্রীকে আরেক পাশে দাঁড় করান, এরপরে আপনার বিবেকের উপর ছেলে দিন মূল্যায়ন করুন। বেগম খালেদা জিয়াকে এক পাশে দাঁড় করান, আর আপনার নেত্রীকে আরেক পাল্লায় দাঁড় করান, এবার আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রীর স্থান কোথায়। এই জন্য আপনাদের জন্য আফসোস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে এদেশের মানুষের সামনে কথা বলবেন। একটা পরামর্শ আছে আমার, আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না,
তবে অধিকাংশ সন্ত্রাসী এতে সন্দেহ করা হবে। কিছু ভালো মানুষ, বিবেকবান মানুষ, মানবিক কিছু মানুষও আছেন। আপনাদেরকে দুইটা পরামর্শ দিব আমি। এক নম্বর পরামর্শ, আপনারা একটা গণতবার আয়োজন করবেন। এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন, এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত, এদেশের আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, যে জুলুম করেছেন, যে অত্যাচার, যে অবিচার আপনারা করেছেন, সেজন্য একটা গণতওবা করবেন। দ্বিতীয় হলো, এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতির মাঠে নামবেন। আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ, আওয়ামী লীগের দাদাকে বলবেন হুজুর কিভাবে? দেখেন, মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু। তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ। তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে, তাদেরকে কি করে, তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ। তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাপ আওয়ামী মুসলিম লীগ, দাদা হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ 24 বছর বাংলাদেশের মানুষকে উৎখাত করেছে। এই নাতি যা করেছে, দাদাও তাই করেছে। এরপর ৭১-এর পরাজয়ের পরে এদেশে হারিকেন দিয়ে মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যায়। এরপর এই 54 বছর, দাদার চেয়ে 20 বছর বেশি না 30 বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন, নির্যাতন করেছেন। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা। নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন, যারা রাজনীতি সচেতন আছেন, নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন, এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি, তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল। এখনো তাদের দোসর প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান। তারা চেষ্টা করছে, চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত 15 বছর যারা আওয়ামী দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদের সকলকে আমি বলবো, সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক, মতপার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে। পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর সবল করতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আখেরি পয়গাম হলো আপনাদের প্রতি আমার, যে এই যে বিপ্লব, বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব বেইনসাফের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব ইনসাফ কায়েমের বিপ্লব, এই বিপ্লব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিপ্লব, এই বিপ্লব গরিবের ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব, এই বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিপ্লব, এই বিপ্লব একটি শান্তিকামী দেশ হিসেবে বিশ্ব দরবারে স্বনির্ভর জাতি হিসেবে মাথা তুলে ধরাবার বিপ্লব। যদি এই বিপ্লবকে সফল করতে হয়, বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ একটি সমাজ যদি করতে হয়, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম হওয়া কোনোদিনই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আল্লাহ জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি এবং বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। আল্লাহ প্রদত্ত সেই প্রতিনিধিত্বের রাজনীতির নামই হলো খেলাফতের রাজনীতি। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ
আমরা একটি দুর্বার ঐক্য করে তুলি, মানব ধর্ম তৈরি করি, আর এভাবে আমার দেশ এবং জাতিকে পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ একটি সমাজ উপহার দেওয়ার জন্য অবিরত এক সংগ্রামের ময়দানে আমরা মাঠে নামি। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ?